আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরকারি এডওয়ার্ড কলেজ, পদার্থবিজ্ঞান বিভাগ। আমি ইলেকট্রোডাইনামিক্সের সেকেন্ড চ্যাপ্টার আমরা করছিলাম। সেকেন্ড চ্যাপ্টার ছিল হচ্ছে স্কেলার পোটেনশিয়াল। স্কেলার পোটেনশিয়াল গত দিনে একটা ইয়ের কথা বলছিলাম তোমাদের। গত দিন পর্যন্ত কি করানো হয়েছিল? ল্যাপ্লাসের ইকুয়েশন, জেনারেল কোঅর্ডিনেট সিস্টেমে জেনারেলাইজড অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাপ্লাসের ইকুয়েশনটা ওটা দেখতে বলছিলাম, তাই না? ওখান থেকে বেলনাকৃতি স্থানাঙ্ক ব্যবস্থা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আর হচ্ছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাপ্লাসের ইকুয়েশনটা কেমন হবে খুব ইজিলি বের করা যায়। আশা করি ওগুলো করছো। আমি আজকে তোমাদের এই ল্যাপ্লাসের ইকুয়েশন এর সমাধানগুলো একটু দেখাবো কিভাবে করা যায়, কারণ স্থির তড়িতে এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা করব হচ্ছে চ্যাপ্টার 2, স্কেলার পোটেনশিয়াল। স্কেলার পোটেনশিয়াল বা স্কেলার বিভব। ল্যাপ্লাসের ইকুয়েশনের সমাধান করব স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাপ্লাসের ইকুয়েশন এর সলিউশন। ল্যাপ্লাসের ইকুয়েশনের সলিউশন মানে সমাধান। এটা কিভাবে কোন প্রসেসে করে সেটা আমরা একটু দেখব। তাহলে এটা আমরা জানি যে একটা বিভব আমাদেরকে কল্পনা করে নিতেই হবে এই চ্যাপ্টারে, কারণ স্কেলার পোটেনশিয়াল মানে হচ্ছে আমাদের বিভবকে স্কেলার পোটেনশিয়াল হিসেবে আমরা এখানে ট্রিট করছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম বিভব, এখানে বিভব ভি, যেহেতু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বিভবটা কার অপেক্ষক হবে? আর একটা হচ্ছে রেডিয়াল কম্পোনেন্ট আর একটা হচ্ছে তির্যকমুখী উপাংশ বা কোণ আর থিটা। আর থিটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটের তোমার ফাংশন। আর থিটার উপর ভি মানে পোটেনশিয়ালটা ডিপেন্ড করবে। ভি যদি, তাহলে এটা ধরলাম আমরা, যে ধরলাম আমাদের যে পোটেনশিয়াল আছে এটা হচ্ছে আর এবং থিটা নির্ভর, কারণ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে তো আর থিটা নির্ভর হতেই হবে। তাহলে সেই ক্ষেত্রে ভি যদি এত হয় তাহলে আমরা লিখতে পারি, তাহলে ল্যাপ্লাসের ইকুয়েশনটা কি হবে? ল্যাপ্লাসের ইকুয়েশন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 1/r² ডেল্টা ডেল্টা আর আর স্কোয়ার ডেল ভি ডেল আর প্লাস 1/r² সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ভি ডেল থিটা। এটা হচ্ছে আমাদের কত? 0। এটা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাপ্লাসের ইকুয়েশন। তো এটাকে আমাদের সমাধান করতে হবে। এখন কিভাবে সমাধান করতে হবে? আমরা সমাধান করব, যে সমাধান, এর সমাধান, এই সমাধানটা করব চলক পৃথকীকরণ পদ্ধতিতে বা সেপারেশন অফ ভেরিয়েবল বলে। চলক পৃথকীকরণ পদ্ধতিতে সমাধান করব। চলক পৃথকীকরণ পদ্ধতিতে আমরা ধরে নিলাম ভি আর থিটা এই দুইটা চলক আছে। এই দুইটা চলক কে কে আছে? রিয়েল কম্পোনেন্ট আর হচ্ছে রিয়েল কম্পোনেন্ট আর, আর আরেকটা আছে পি, এটা হচ্ছে পিটা কার থিটা এর ফাংশন। তো দুটা ফাংশনকে আমরা আলাদা করে লিখে ফেললাম। দিস ইজ ইকুয়েশন 2। এখন এই ভি এর মান, ভি আর থিটা যেটা আমরা ধরলাম, এর মানটা আমাদের কোথায় বসাতে হবে? 1 নম্বরে বসাও।
1 নম্বরে বসাই যদি, তাহলে কি পাওয়া যাবে? 1 নম্বরে বসালে আমরা পাচ্ছি 1/r²। এই যে যেটা আছে সেটাই লেখো আর কি, 1/r²। তারপরে হচ্ছে ডেল্টা ডেল্টা আর r², ডেল ভি। ভি মানে কি? ভি এর মানটা হচ্ছে আমাদের এইটা, এই মানটা বসাই দিতে হবে ওখানে। তাহলে ডেল ভি এর মানটা বসাই দাও। ডেল ভি মানে হচ্ছে ডেল আর আর পি থিটা, এটা ডিভাইডেড বাই ডেল আর। এই যে এটা হলো, এটা প্লাস 1/r² সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা ভি। ভি এর মান কত? ডেল ডেল থিটা ভি এর মান হচ্ছে এটা আমাদের আর আর পি থিটা। এটা আমরা বসিয়ে দিলাম। এটা সমান আছে হচ্ছে তোমার কত? 0। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা এবার একটু সমাধান করে সামনের দিকে আগায় যাব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 1/r², 1/r², এই r², আর এখানকার r²। তাহলে এখানে আমরা একটা কাজ করি, দুই দিকে যদি আমরা গুণ করি কি দিয়ে? দুই দিকে আমরা গুণ করবো হচ্ছে তোমার 1/r² ডিভাইডেড বাই আর 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 পি থিটা। এটা দিয়ে যদি দুই দিকে গুণ করি তাহলে কি হয়? তাহলে উভয় পাশে এটাতে গুণ করলে r² উপরে গুণ করলে প্রথমটা, এই প্রথম টার্মের সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে দেখো r² কেটে যাচ্ছে। তারপরে এই এটা আর এর ফাংশন আছে, আর এর ফাংশন মানে ডেল আর বাই ডেল আর থাকবে, পি থিটাটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে, তাই না? পি থিটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কি থাকছে? 1/r থিটাটা থাকতেছে। তাহলে 1/r থাকতেছে, 1/r থাকছে ডেল ডেল আর, আর ওখানে হচ্ছে r² তো আছেই, আর ডেল আর, আর হচ্ছে ডেল আর, এটা থাকতেছে। বাম পাশে দেখো এটাতে গুণ করলে এটা থাকে প্লাস, তাহলে ডান পাশেও এটাতে গুণ করো r² কে গুণ করলে r², আর এটা কেটে যাচ্ছে, কেটে যাওয়ার ফলে তাহলে নিচে থাকছে কি? আর এই যে আর থিটা সাইন থিটা তো আছে এখানে, ডেল ডেল থিটা তোমার এখানে কত হবে? ডেল ডেল থিটা ডিপি, ডিপি এর মান তো এটা বসাই দিছি। তাহলে থিটার সাপেক্ষে যেহেতু, তার মানে এইটা থাকবে, এটা বাইরে হয়ে আসবে, এটা বাইরে আসে এটার সাথে এটা কেটে যাবে। তাহলে পি থিটার নিচে থাকলো। তাহলে আলটিমেটলি আমরা লিখতে যেটা পারতেছি সেটা হচ্ছে 1/পি থিটা থাকতেছে, নিচে সাইন থিটাটাও আছে, ডি ডি থিটা, এটা লিখলাম আর কি, এটা লিখলাম ডি ডি থিটা সাইন থিটা ডিপি ডি থিটা, ডিপি ডি থিটা। ঠিক আছে, এটা থাকলো। এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে থিটার সাপেক্ষে, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখি, তাহলে এখান থেকে আমরা একটু আলাদা করি, 1/r একবারে সিম্পল ফর্মে লিখবো, ডি ডি আর r² dr dr, এটা ইকুয়াল টু, এটাকে যদি মাইনাস ওইদিকে নিয়ে যায় তাহলে কি হবে? মাইনাস 1/p সাইন থিটা ডি ডি থিটা, এখানে যা আছে তাই, সাইন থিটা ডিপি ডি থিটা, ডিপি ডি থিটা। তাহলে এটা জাস্ট আমরা ডান পাশে নিয়ে গেলাম, এই ইকুয়েশনটা থাকলো। দিস ইজ ইকুয়েশন নাম্বার আমাদের হচ্ছে 3। তাহলে এই দুইটা সমান, তার মানে আমরা এই দুইটা ইকুয়েশনকে লিখতে পারি, এই দুইটা কার সমান? ধরলাম এই দুইটা ইকুয়েশন তোমার যে কোনো একটা কনস্ট্যান্ট ল্যামডার সমান, যে কোনো একটা কনস্ট্যান্ট ল্যামডার সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এটা যদি যে কোনো কনস্ট্যান্ট ল্যামডার সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দুইটাকে আলাদা আলাদা ভাবে ল্যামডার ল্যামডার অংশ হিসাবে ট্রিট করতে পারবো। তাহলে আমরা এখানে এটা সমান কত? এটা সমানও ল্যামডা, আবার এটা সমানও ল্যামডা। তাহলে সেক্ষেত্রে আমরা 3 এর ডান পার্শ্ব, 3 এর ডান পার্শ্ব বা রাইট হ্যান্ড সাইডকে আমরা লিখতে পারি হচ্ছে 1/, মাইনাস আছে এখানে, মাইনাস
তাহলে মাইনাসটা যদি এখানে থাকে, তাহলে মাইনাস মানে 1 আপন সাইন পি সাইন থিটা, পি সাইন থিটা, এটা লেখো ডি ডি থিটা সাইন থিটা ডি পি ডি থিটা ইকুয়াল টু মাইনাস ল্যামডা লেখা যায়, যেহেতু মাইনাস এত সমান ল্যামডা, অতএব মাইনাস ল্যামডা লেখা যায়। এখন এখান থেকে দেখো পিটা যদি সামনের দিকে তুলে দেই তাহলে ওদিকে ডেল পি থাকে, আর বাদ বাকি কি থাকে, বাদ বাকি থাকে 1 আপন সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডিপি ডি থিটা। এবং এটা পি উপরে তুলে দিলে, এই পিটা যদি আমরা উপরে তুলে দেই, উপরে তুলে আমরা বজ্রগুণ করে ল্যামডা পির সাথে হয়ে গেল মাইনাস ল্যামডা পি, বাম পাশে আসলে হয়ে গেল হচ্ছে প্লাস ল্যামডা পি ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ পাওয়া গেল। এই ইকুয়েশনটার একটা স্পেশাল নাম আছে, বলতে পারবে এই নামটা কি? এই ইকুয়েশনটা কার মতো দেখা যায়? 4 নম্বর ইকুয়েশন। এই 4 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের, এই ইকুয়েশনটা হচ্ছে লেজেন্ডার ইকুয়েশন। লেজেন্ডার ইকুয়েশন, লেজেন্ডার পলিনোমিয়াল পড়ো নাই? সেই লেজেন্ডার পলিনোমিয়ালের ইকুয়েশন হচ্ছে এইটা। এখন আমরা রেডিয়াল কম্পোনেন্ট যদি নেই, মানে আর এর উপাংশগুলো যদি নেই, তাহলে আর এর উপাংশ মানে এইটা সমান হবে হচ্ছে ল্যামডার সমান। তাহলে তিনের হচ্ছে লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে রেডিয়াল কম্পোনেন্ট বা ব্যাসার্ধমুখী উপাংশ। রেডিয়াল কম্পোনেন্টটা আমরা যদি নেই তাহলে এখানে কি পাবো? এখানে পাওয়া যাবে রেডিয়াল 1/r ডি ডি আর আর স্কয়ার ডি ডি আর এটা সমান পাওয়া যাবে হচ্ছে ল্যামডা ইকুয়াল টু আমার কত পাওয়া যাবে? ল্যামডা। তাহলে আরটা যদি আমরা তুলে দেই ডান পাশে উপরে বজ্রগুণ করে, তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসলো? ইকুয়েশন আসবে ডি ডি আর আর স্কয়ার ডি আর ডি আর, এটা সমান হচ্ছে ল্যামডা আর। ল্যামডা আর ওটা তুলে দিলাম। এবং যদি n তম এই পির মানটা n তম হয়, তাহলে সেই ক্ষেত্রে n তম সংখ্যা থাকে এখানে, তাহলে সেই ক্ষেত্রে একে আমরা লিখতে পারবো, এই ল্যামডা একটা ধ্রুবক, একে আমরা লিখতে পারি n × n+1 × r, এটা লেখা যাবে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 5। এখন এই ইকুয়েশনের কয়টা সমাধান আছে? ইকুয়েশন 5-এর 2টি সমাধান আছে, 2টি সমাধান আছে। কি কি? একটা হচ্ছে আর 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 রেডিয়াল কম্পোনেন্ট, এটা হচ্ছে কত? এই ধরনের ইকুয়েশনের সমাধান আমরা যেটা পাই সেটা হচ্ছে আর টু দি পাওয়ার, এখানে হবে ল্যামডা, সরি আর টু দি পাওয়ার এন, আমরা এন সংখ্যক যেহেতু ধরছি, আর টু দি পাওয়ার এন একটা হবে, আর আরেকটা হবে, দুইটা ইকুয়েশন থাকবে, আরেকটা হবে হচ্ছে আর টু দি পাওয়ার -n+1, এটা হবে। এবং সমীকরণ 3 অনুসারে, তাহলে 2 অনুসারে আমরা কি লিখতে পাই? সমীকরণ 2 অনুযায়ী, 2 মানে হচ্ছে ভি, ভি মানে হচ্ছে এই দুটার গুণফল। তাহলে ওই দুটার গুণফল হিসেবে যদি আমরা লিখি এখন, তাহলে সেটা কি পাওয়া যাবে? তাহলে সমীকরণ সুতরাং সমীকরণ সমীকরণ 2 অনুসারে আমরা যেটা লিখতে পাবো সেটা হচ্ছে ভি আর থিটা, এটা হচ্ছে আর টু দি পাওয়ার এন, আর এন, এবং এন এর জন্য যে ইকুয়েশনটা আমাদের আসবে পি এন কস থিটা। লেজেন্ডার পলিনোমিয়ালের জন্য আমাদের পি এনটা আসলো এখানে। আর ভি আর থিটার একটা পেলাম, আর আরেকটা তাহলে কত পাবো? এটার জন্য আরেকটা পাবো। তাহলে ভি আর থিটা ইকুয়াল টু হচ্ছে আর টু দি পাওয়ার -n+1 ইন্টু পি এন কস থিটা। এই দুটো পেলাম, এবং এই 6 নম্বর, এই দুটা মিলেই হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 6। এবং এই তোমার ইকুয়েশন এই 6কে, ইকুয়েশন 6কে বলা হয় হচ্ছে তোমার জোনাল হারমোনিক। জোনাল হারমোনিক।
তাহলে এটা এই ধরনের একটা সমাধান গেল ল্যাপ্লাসের ইকুয়েশনের। এই সমাধানগুলো আমরা সমাধানটা এই ধরনের আমরা করতে পারবো। এখানে লেজেন্ডার পলিনোমিয়াল আসলো। লেজেন্ডার পলিনোমিয়াল মানে লেজেন্ডার ইকুয়েশন। লেজেন্ডার ইকুয়েশনের যে সমাধানগুলো আমাদের আছে সেই ইকুয়েশনের সমাধানগুলো আমরা এখানে লিখে ফেললাম। লিখে ফেললেই এই ইকুয়েশনটা আমাদের আসবে। আবার এটা তো আমরা করলাম হচ্ছে কোন কোঅর্ডিনেট সিস্টেমে? এটা করা হলো তোমার ল্যাপ্লাসের ইকুয়েশনের সমাধান স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে করা হলো। ঠিক এরকম সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমেও ল্যাপ্লাসের ইকুয়েশন করা যায়। এটা তোমাদের বইতে আছে, দেখবে, এটা বাড়িতে করে নিবা। তাহলে এটা হোম টাস্ক থাকবে। হোম টাস্ক হচ্ছে তোমার ল্যাপ্লাসের ইকুয়েশন এর সমাধান করবে। সমাধান কোন ল্যাপ্লাসের ইকুয়েশনটা কোন সিস্টেমে থাকবে? এটা থাকবে হচ্ছে তোমার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ল্যাপ্লাসের ইকুয়েশনের সমাধানটা করে নিবা। তাহলে এই ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা ল্যাপ্লাসের ইকুয়েশনটা জাস্ট একটু লিখে দেবো। সেটা হচ্ছে 1/r, এটা মুখস্থ রাখতে হবে, ডেল ডেল্টা আর। কারণ সবসময় ফর্মুলা দিয়ে মনে রাখাটা সম্ভব হবে না, যার জন্য কয়েকবার করে বইতে লিখে এটা মুখস্থ রাখতে হবে। ডেল বি ডেল আর প্লাস 1/r² ডেল স্কোয়ার ভি ডেল থিটা স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে আমরা কি পৃথকীকরণ পদ্ধতি করব? ঠিক আগের মতো, চলক পৃথকীকরণ পদ্ধতি, সেপারেশন অফ ভেরিয়েবল পৃথকীকরণ পদ্ধতিতে 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 সলিউশন সলিউশন আমাদের করতে হবে। এটা বাড়িতে করবা, এটা হোম টাস্ক থাকবে। আগেরটা ভালো করে দেখে করবা, তারপর দেখবো এই ধরনের এই কাজটা আমাদের করতে হবে। একটা উপপাদ্য আছে এখানে, ল্যাপ্লাসের ইকুয়েশন সমাধানের জন্য আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে সেই উপপাদ্য আছে দুইটা। এই উপপাদ্যকে বলা হয় তোমার চলক পৃথকীকরণ উপপাদ্য। তাহলে সেই সরি, অদ্বৈততা উপপাদ্য, খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য এটা। এটা পরীক্ষায় আসে, ইউনিকনেস থিওরাম। তাহলে অদ্বৈততা উপপাদ্য, দ্বৈততা উপপাদ্য। তাহলে এটাও, এই পদ্ধতিও তোমার ল্যাপ্লাসের ইকুয়েশন সমাধান করার একটা পদ্ধতি। যেটা, এই পদ্ধতিকে বলা হবে অদ্বৈততা উপপাদ্য। এবং অদ্বৈততা উপপাদ্য তোমার, যদি আমাদের তো একটা পোটেনশিয়াল থাকতেই হবে, আমরা যে সমাধান করব সেটা পোটেনশিয়াল, স্কেলার পোটেনশিয়ালের সমাধানটাই করব। তো এই উপপাদ্য কি বলতেছে? এই উপপাদ্য বলতেছে প্রদত্ত সীমান্তিক শর্তাধীনে, প্রদত্ত সীমান্তিক শর্তাধীনে শর্তাধীনে ল্যাপ্লাসের সমীকরণের ল্যাপ্লাসের সমীকরণের কেবলমাত্র একটি সমাধান রয়েছে। এটা হচ্ছে একটি, মানে শুধুমাত্র একটা সমাধান রয়েছে। এটা হচ্ছে আমাদের অদ্বৈততা উপপাদ্য। এখন আমাদের এটা অদ্বৈততা উপপাদ্য, তাহলে সীমান্তিক শর্তাধীন
ল্যাপ্লাসের সমীকরণের কেবলমাত্র একটি সমাধান রয়েছে। তার মানে কি আমরা একটা নির্দিষ্ট একটা রিজিয়নের মধ্যে একটা নির্দিষ্ট রিজিয়ন ধরলাম এরকম বা এলাকা ধরলাম। রিজন মানে এলাকা। এই এলাকার মধ্যে আমরা একটা এলাকা একটা আয়তন এর মধ্যে একটা নির্দিষ্ট আয়তন আছে এবং এই পৃষ্ঠতল এটা হচ্ছে পৃষ্ঠতল দ্বারা ওই আয়তনটা বেষ্টিত। দ্যাট ইস এর পৃষ্ঠতল। আর এর আয়তন এই আয়তনটা বেষ্টিত হচ্ছে পৃষ্ঠতল দ্বারা এবং এর মধ্যে যেকোনো একটা আয়তন আমরা কি করে নিতে পারি? সিলেকশন করে নিতে পারলাম যে এর ভিতর আয়তন এবং এই আয়তনই হচ্ছে একটা স্কেলার পোটেনশিয়াল এবং এটাই হচ্ছে সেই নির্বাচিত আয়তন। আমি এটাকে নির্বাচন করলাম। কার ভিতরে? ওই সীমান্তের মধ্যে, ওই এলাকার মধ্যে নির্বাচিত নির্বাচিত আয়তন। একটা আয়তন আমরা কি করলাম? নির্বাচন করলাম। এখন আমাদের দেখাতে হবে এর ভিতরে যতগুলো আ তোমার এইটার মধ্যে এই সীমান্তের মধ্যে যতগুলো তোমার আয়তন আছে বা স্কেলার বিভবগুলো আমরা নিয়েছি, সবগুলোর জন্য শুধুমাত্র কি থাকবে? ল্যাপ্লাসের ইকুয়েশনের একটা সমাধান থাকবে। এটাই হচ্ছে আমাদের দেখাতে হবে। এটাই হচ্ছে আমাদের উপপাদ্য। তাহলে এর প্রমাণটা আমরা করি দেখি। তাহলে ইউনিকনেস থিওরাম বা অদ্বৈতত্ব উপপাদ্য দিয়ে আমরা কি করতে পারি? একটা নির্দিষ্ট একটা সীমান্তিক শর্তাধীনে নির্দিষ্ট এলাকার কোন স্কেলার পোটেনশিয়ালের জন্য ল্যাপ্লাসের ইকুয়েশন সম ল্যাপ্লাসের ইকুয়েশন যদি আমরা সমাধান করি তাহলে সেখানে শুধুমাত্র সমাধান একটাই থাকবে এবং এটা আমরা প্রমাণ করছি। তাহলে চিত্রে যে আয়তনটা দেওয়া আছে নির্বাচিত আয়তন, এই আয়তনটা আমরা এখানে আঁকাইলাম এবং এর জন্য মনে করলাম কি আছে? মনে করলাম ওই আয়তনের জন্য যে ল্যাপ্লাসের ইকুয়েশনের যে সমাধান, ল্যাপ্লাসের ইকুয়েশনের এর সমাধান সমাধান ২ টি রয়েছে। ২ টি আছে। এর একটা মনে করলাম কত? φ1 এবং আরেকটা মনে করলাম ওর সমাধান কত? φ2 আগে ধরে নিলাম যে φ1, φ2 আচ্ছা। তাহলে ওই আয়তনের মধ্যে ২ টা সমাধান আছে। তাহলে ল্যাপ্লাসের ইকুয়েশন অনুযায়ী আমরা লিখতে পারি তাহলে ল্যাপ্লাসের ইকুয়েশন কি φ1, φ2 এর জন্য? φ² ডেল স্কয়ার φ1 এটা মানে 0 এটা ল্যাপ্লাসের ইকুয়েশন। আবার φ2 এর জন্য কত হবে? ডেল স্কয়ার φ2 এর সমান কত হবে? 0 হবে। তাহলে এই দুটো আমরা পেলাম। এবং তাহলে এই উপপাদ্য অনুসারে আমাদের এখানে কি বলছে? যে φ1 ও φ2 কি হবে? φ2 তোমার একই হবে। φ2 একই। যতগুলো সমাধান আমরা পেলাম, ২ টা পেলাম আমরা φ1, φ2 এবং তাদের মান কি হবে? তারা একই হবে। এটাই আমাদের এখান থেকে বের করতে হবে। এটা প্রমাণের জন্য আমাদের কি করতে হবে? φ1 ধরি φ1 ও φ2 ভিন্ন। দুটো আলাদা ধরে নিলাম আলাদা। দুটো এক হবে সেটা তো প্রমাণ করার পরে। কিন্তু আমরা ধরে নিলাম ২ টা আলাদা এবং এদের ভিন্ন φ1, φ2 ভিন্ন। তাহলে এদের ব্যবধানটা কত? এর ব্যবধান অবশ্যই তোমার ধরলাম আরেকটা φ3 ব্যবধান হচ্ছে φ1 মাইনাস φ2 দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা বা ব্যবধান এইটা। দিস ইজ ইকুয়েশন 1 তাহলে যেহেতু φ1, φ2 এটা ল্যাপ্লাসের ইকুয়েশনকে সিদ্ধ করে তাহলে φ3 ও ল্যাপ্লাসের ইকুয়েশনকে সিদ্ধ করবে। দ্যাট ইজ আমরা সেটা লিখতে পারবো কত? ডেল স্কয়ার φ3 সমান হচ্ছে ডেল স্কয়ার φ1 মাইনাস ডেল স্কয়ার φ2 এটা ইকুয়াল টু কত? 0 দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখন আমাদের যে সীমান্তিক শর্ত আছে সেই শর্ত অনুযায়ী তোমার φ3 এর সর্বোচ্চ সর্বোচ্চ সীমান্তিক শর্ত যেহেতু বলছে তাহলে একটা সর্বোচ্চ এবং একটা সর্বনিম্ন মান থাকবে। সীমান্তে গিয়েই এই সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান থাকবে φ3 এর থাকবে। কিন্তু ল্যাপ্লাসের ইকুয়েশন সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যে অনুমোদন দিবে না ল্যাপ্লাসের ইকুয়েশন। ল্যাপ্লাসের ইকুয়েশনের এই সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানটা কোথায় সৃষ্টি হবে?
ওই প্রান্তিক তলেই সৃষ্টি হবে। তাহলে যে তলটা আমরা এখানে করছি, এই যে তল, ল্যাপ্লাসের ইকুয়েশনটা এই প্রান্তিক তলেই সৃষ্টি হবে। এর জন্য সর্বোচ্চ সর্বনিম্ন মান ল্যাপ্লাসের ইকুয়েশন সাপোর্ট করে না। যার জন্য যেহেতু ওই প্রান্তিক তলে তোমার φ1 এবং φ2 নির্দিষ্ট, তাহলে φ1 ও φ2 এর মান নির্দিষ্ট সীমান্তে। সুতরাং তোমার φ3 সমান কত হবে? φ3 এর মান হবে হচ্ছে আমাদের 0। দ্যাট ইজ ওই পৃষ্ঠতলের সর্বত্র এই φ3 এর মান 0 হবে। আর φ3 এর মান যদি 0 হয়, তাহলে এখান থেকে φ3 সমান আমরা লিখতে পারবো হচ্ছে φ1 মাইনাস φ2, যেটা এই যে এখানে বলছিলাম φ3 মান 0, সুতরাং φ1 সমান কত? φ2। এটা আমাদের হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে ওখানে তোমার ল্যাপ্লাসের ইকুয়েশনের সমাধান আমরা যে কটাই ধরি না কেন, তারা আলটিমেটলি একই মান দিবে, দ্যাট ইজ একটা মাত্র সমাধান সেখানে থাকবে। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এখন এখানে তোমার বিবেচিত এলাকায় চার্জ ছিল না, আমরা ধরে নিয়েছিলাম যে চার্জ ছিল না, কারণ ল্যাপ্লাসের ইকুয়েশনতে চার্জ থাকে না। এখন আমরা যদি ওখানে ওই এলাকায় ধরলাম যে চার্জ আছে এবং সেই চার্জের ঘনত্ব রো, তাহলে এখন ধরি ওই বিবেচিত এলাকায়, যে এলাকাটা আমরা এর আগে বিবেচনা করছি আর কি, সেই এলাকায়, বিবেচিত এলাকায় চার্জ আছে ধরলাম, আগে তো চার্জ ছিল না, ধরলাম চার্জ আছে, এবং এর আয়তনিক ঘনত্ব কত, এবং চার্জের ঘনত্ব, এবং এই চার্জের আয়তনিক ঘনত্ব, এটা সমান মনে করলাম আমরা রো। তাহলে যদি চার্জ আছে যেহেতু, তাহলে ফাইটা কার সমীকরণ মেনে চলবে? ফাই পয়সনের সমীকরণ মেনে চলবে। পয়সনের সমীকরণ মেনে চলবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এখানে ফাই স্কয়ার ডেল্টা স্কয়ার φ3 সমান হচ্ছে ডেল্টা স্কয়ার φ1 মাইনাস ডেল্টা স্কয়ার φ2। তাহলে ফাই স্কয়ার ডেল্টা 1 মানে আমরা বিবেচিত আয়তনে যেহেতু চার্জ আছে, মাইনাস রো বাই এপসাইলন নট পয়সনের ইকুয়েশন অনুযায়ী, আর এটা হবে প্লাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল রো বাই এপসাইলন নট, দ্যাট ইজ এটা সমান কত আসলো? 0 আসলো। তাহলে 0 আসা মানে কি? পুনরায় আমরা যেটা দেখলাম যে ডেল স্কয়ার ফাই এটা আবার চলে আসলো তোমার কত মান? 0। তার মানে আবার কি বোঝাচ্ছে? মানে সুতরাং যে তাদের যে ব্যবধানটা আমরা ধরছিলাম, ব্যবধানটা কত হবে? ওই ব্যবধানটা φ3 এর মান হচ্ছে তোমার φ1 মাইনাস φ2, এটা হচ্ছে, এবং ওর সর্বত্রই φ3 0, সুতরাং এখানেও আমরা যেটা পাচ্ছি φ1 সমান হচ্ছে φ2। তাহলে দুইভাবেই যদি কোনো পৃষ্ঠের উপরে চার্জ অবস্থান করুক আর অবস্থান নাই করুক, তাহলে সেই ক্ষেত্রে আমরা চার্জ অবস্থান করলে পাবো হচ্ছে এটা φ1 φ2 পেলাম, দ্যাট ইজ ল্যাপ্লাসের ইকুয়েশনের সমাধান যা একই হলো। আবার চার্জ না থাকলেও ল্যাপ্লাসের ইকুয়েশন সমাধান একই হবে, অর্থাৎ অদ্বৈত উপপাদ্য প্রমাণিত হলো। তার মানে কি? ওই যে সীমান্তিক শর্তাধীন, এই সীমান্ত আছে একটা নির্দিষ্ট আয়তনের, এই সীমান্তে ল্যাপ্লাসের সমীকরণের সমাধান মাত্র একটাই হবে, এবং সেটা হবে হচ্ছে φ1 φ2, এবং φ1 φ2 একই হবে। সেটাই আমরা এখানে দেখালাম, একটু আলাদা টাইপের প্রমাণ, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসে বেশ, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের একটু করতে হবে। অদ্বৈত উপপাদ্য হচ্ছে এটা প্রথম উপপাদ্য, এটা হচ্ছে প্রথম উপপাদ্য, অদ্বৈত উপপাদ্যের এটা প্রথম উপপাদ্য, এটা প্রথম উপপাদ্য। আর একটা আছে দ্বিতীয় উপপাদ্য, 2 নম্বরে আরেকটা উপপাদ্য আছে। দ্বিতীয় উপপাদ্য, অদ্বৈত উপপাদ্যের দ্বিতীয় উপপাদ্য। দ্বিতীয় উপপাদ্য হচ্ছে এখানে বলতেছে যে পরিবাহক দ্বারা বেষ্টিত আয়তনে
যে আয়তনটা আছে এটা অবশ্যই কি পরিবাহক দ্বারা বেষ্টিত, একটা নির্দিষ্ট আয়তন ধরলাম, এই আয়তনে চার্জ আছে, Q1 পরিমাণ চার্জ আছে এখানে, এর ভিতরে এখানে আছে Q2 Q3 Q4 বিভিন্ন চার্জ থাকতে পারে নির্দিষ্ট পরিবাহক দ্বারা বেষ্টিত, এবং মাঝখানের পরাবিদ্যুৎ আছে পরাবিদ্যুতের উপর। এজন্য বলছে এই পরিবাহক দ্বারা বেষ্টিত আয়তনের চার্জ ঘনত্ব যদি উল্লেখ থাকে তাহলে তড়িৎ ক্ষেত্রের আহ, পরিমাপ একই থাকবে ওই ক্ষেত্রের মধ্যে যদি মোট চার্জ দেওয়া থাকে। তাহলে পরিবাহক, এই যে পরিবাহক দ্বারা বেষ্টিত, এটা হচ্ছে একটা পরিবাহক, এই পরিবাহক দ্বারা বেষ্টিত এই চার্জগুলো এখানে আছে, এই চার্জগুলোর যদি চার্জ ঘনত্ব, তাহলে এই পরিবাহকের উপরে যে চার্জ ঘনত্ব যদি উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার ক্ষেত্রে যে আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো, ক্ষেত্রে যে পরিমাপটা করবো দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের মান কি হবে, সমান হবে, দ্যাট ইজ E1 E2 E3 এগুলো সব কি হবে, সমান হবে বা একই থাকবে ক্ষেত্রের পরিমাপ এর মধ্যে। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় উপপাদ্য। তাহলে দ্বিতীয় উপপাদ্যটা এটা একটু প্রমাণ করে নিবা, ঠিক আগের যে আমরা প্রথম উপপাদ্য পরিমাপ করলাম ওই রকমই, ওই রকমই। তো এটা একটু বাড়িতে করে নিবা, এটা এটা হোম টাস্ক থাকবে এটা উপপাদ্য। তো ওখানে বলছিল তোমার কার কথা, বিভবের কথা, আর এখানে বলতেছে কার কথা আমাদের, এখানে বলতেছে তড়িৎ ক্ষেত্রের কথা, তড়িৎ ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ল্যাপ্লাসের ইকুয়েশন, যেহেতু তোমার দেখা যাচ্ছে দুইটা তড়িৎ ক্ষেত্র E1 E2 যদি আমরা ধরি, E1 ও E2 দুটা তড়িৎ ক্ষেত্র, E1 E2 ধরলাম একটা চার্জিত পরিবাহীর মধ্যে দুটো চার্জ আছে, তাদের উপর E1 E2 ধরবো, এবং E1 E2 যে সমান সেটা আমাদের দেখাতে হবে। তাহলে এর চারপাশের মধ্যবর্তী স্থানে যদি তোমার কি থাকে, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো ডেল ডট E1 পয়সনের ইকুয়েশন রো বাই, যেহেতু চার্জ আছে এটা E1 এর জন্য, এবং E2 এর জন্য কত লিখতে পারবো, ডেল ডট E2, এটা সমান লিখতে পারবো রো বাই এপসাইলন নট। এখন আমরা যদি গসের ল ইউজ করি এর মধ্যে, গস ল, গস ল যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই ডট টি এ ই ওয়ান এর জন্য এটা, ই ওয়ান এর জন্য ই ডট ডি এ এটা ইকুয়াল টু হচ্ছে কিউ আই, আই তম চার্জ যদি থাকে, আই সংখ্যক চার্জ যদি থাকে, এপসাইলন নট এটা লিখতে পারি, এবং দ্বিতীয়টার জন্য কি লিখতে পারি, E2 ডট ডি এ এটা সমান হচ্ছে আমাদের কিউ আই ডিভাইডেড বাই এপসাইলন নট। এই দুটো আমরা লিখতে পারবো এখান থেকে। মানে এখান থেকেই আমাদের বহিঃসীমায়, বহিঃসীমায় মানে কি, এটার সীমান্তের বাইরে বহিঃসীমা বলে, বহিঃসীমায়, বহিঃসীমায় আমাদের যেটা হবে সেটা হচ্ছে কিউ টোটাল, মানে বহিস্থ সীমান্তের বাইরে, সীমান্তের বাইরেই যেহেতু ইলেকট্রিক ফিল্ড সীমান্তের বাইরে ইন্টেন্সিটি কমতে থাকবে, তবে ইন্টেন্সিটি সেখানে থাকবে, এটাকে বলা হচ্ছে বহিঃসীমায়। বহিঃসীমায় আমাদের আহ, এইটা হয়ে যাবে তোমার কত, এটা হয়ে যাবে হচ্ছে কিউ টোটাল, টোটাল চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট, আর এটা হয়ে যাবে কিউ টোটাল ডিভাইডেড বাই এপসাইলন নট। এভাবে আমাদের যদি বিবেচনা করি, আমরা E1 E2 বিবেচনা করছি, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা E3 আবার ধরি তাহলে E1 মাইনাস E2 এটা আমরা বিবেচনা করতে পারবো, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি E। তাহলে এখান থেকে আমরা যদি ডেল ডট E3 লিখি তাহলে এখান থেকে পাবো ডেল ডট E1 মাইনাস ডেল ডট E2, দুই থেকে ডাইভারজেন্স করলাম, তাহলে ডাইভারজেন্স, এই ডাইভারজেন্সের আর এই ডাইভারজেন্সের মান কত, ওটা হচ্ছে পয়সনের ইকুয়েশন, পয়সনের ইকুয়েশনে যে এই দুইটা বসে তো, তাহলে পয়সনের ইকুয়েশন রো বাই এপসাইলন নট মাইনাস রো বাই এপসাইলন নট, এই দুইটা যদি আমরা ক্যান্সেল করি তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে জিরো। তাই তাই প্রতি অঞ্চলে আমরা যদি প্রত্যেকটা অঞ্চলে এখন হিসাব করি, যে সুতরাং এখান থেকে ই থ্রিটা কত হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ
E3 গস ল ইউজ করলাম, আবার ডিএ এটা সমান হবে হচ্ছে তোমার 0 হয়ে যাবে, যেহেতু এটা সমান হচ্ছে 0, তাহলে ডিএ কে করলে এটা 0 হয়ে যাবে। গসের ডাইভারজেন্স ল ইউজ করলাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে উম, তোমার প্রত্যেকটা পৃষ্ঠের উপরে যদি φ3 ধ্রুবক হয়, পৃষ্ঠের উপরে যদি φ3 ধ্রুবক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে তোমার যদি আয়তনের সমাকলন করি, তাহলে আয়তনের সমাকলন করলে এখান থেকে আমরা এর মানটা E1 এবং E2 এর মানটা এখান থেকে বের করে ফেলতে পারবো, এবং সেই ক্ষেত্রে E3 এর মান হবে হচ্ছে তোমার 0। তাহলে এখান থেকে E1 আর E2 এই দুইটা কি হবে, সমান হবে। এটাও একটা প্রমাণ। তাহলে এখানে দ্বিতীয় উপপাদ্য বলতেছে, অদ্বৈততর উপপাদ্যের মধ্যে দ্বিতীয় উপপাদ্য বলতেছে যে ইলেকট্রিক ফিল্ড সমান চার্জিত পরিবাহীর অভ্যন্তরে কিছু চার্জ সঞ্চিত থাকে, তাহলে ওই চার্জগুলোর জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে প্রত্যেক বিন্দুতে, তারা অদ্বৈত হবে, মানে ইউনিকনেস হবে, মানে তাদের মান সমান হবে, সবার একই একই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে। আর প্রথম অদ্বৈত উপপাদ্য বলতেছে যে ল্যাপ্লাসের সমীকরণের সমাধান কয়টা থাকবে, একটা থাকবে, এবং সেটা থাকবে স্কেলার পোটেনশিয়াল ফাই। ফাই দিয়ে আমরা পোটেনশিয়াল দিয়ে এই কাজটা এখানে করতেছি। তাহলে এই চ্যাপ্টারের মোটামুটি এগুলোই ছিল, এগুলোই পড়তে হবে। পরের দিন আমরা ইনশাল্লাহ নতুন আর একটা চ্যাপ্টার ধরবো, ম্যাক্সওয়েলস ইকুয়েশন, নতুন চ্যাপ্টারটা আমাদের ধরতে হবে, ওখান থেকে ক্যালকুলেশন গুলো করতে হবে।